হাই হ্যালো এভরিওয়ান। আজকে ইকোনমিক প্ল্যানিংয়ের উপরে একটা ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকের ক্লাসটা ইকোনমিক প্ল্যানিং নিয়ে স্টার্ট করছি, কারণ ইকোনমিক্সের উপরে সেরকম কোনো ক্লাস হয়নি আর কি। মানে আমরা কোনোভাবে সেরকম কোনো টপিকের উপরে ডিসকাস করিনি, কিন্তু ক্লাস এই কারণেই রেফার করছি, তার কারণ যেহেতু এগুলোতে এডুকেশনাল কন্টেন্ট রয়েছে, তো আমরা এগুলোকে ক্লাস হিসেবে রেফার করলেই ভালো হচ্ছে, রাইট? যাতে কিনা আমরা ক্লাস বলে বুঝতে মানে আমাদের সেটাকে ঠিকভাবে ডিফাইন করা যাচ্ছে। তাহলে সবার আগে যেটা চলে আসছে সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া থেকে আমরা টপিকটা স্টার্ট করছি। প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া, রাইট? প্ল্যানিং কমিশন এবং প্ল্যানিং কমিশনের আন্ডারে যেটা চলে আসছে সেটা হচ্ছে গিয়ে প্ল্যানিং কমিশন ফার্স্ট কিন্তু সেট আপ হচ্ছিল, মানে যেটা সেট আপ হয়েছে রেজলিউশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1950। মানে সেট আপ প্ল্যানিং কমিশনের সেট আপ হচ্ছে গিয়ে 1950-তে, রাইট? 1950 প্ল্যানিং কমিশন ইজ বিং সেট আপ। এবার হচ্ছে গিয়ে ওভারঅল এটার গাইডেন্স করেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটা হচ্ছে গিয়ে এনডিসি, না শর্টে লিখলাম এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের গাইডেন্সে হয়েছে। এবং সেট আপের অ্যাকচুয়াল এবং রেজলিউশনটা পাস হয়েছিল মানে 1950-তে। প্ল্যানিং কমিশন সেট আপ 1950-তে নয়, এটার সেট আপ অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 1952-তে। সেট আপ হচ্ছে গিয়ে 1952-তে, এবং 1950-তে হয়েছিল কি না, রেজলিউশন পাস হয়েছিল। রেজলিউশন পাস করেছিল যে আমাদের প্ল্যানিং কমিশন তৈরি করতে হবে। প্ল্যানিং কমিশন খুব ইম্পর্টেন্ট। 1950 রেজলিউশন, 1952 ইজ দ্য সেট আপ। 1952 এর সেট আপ হচ্ছে কি 6th অগস্ট, 6th অগস্ট, রাইট? 6th অগস্ট 1952-তে এটা সবার আগে এটা সেট আপ হয়েছিল। এক্সিকিউটিভ অর্ডার, গভর্নমেন্টের এক্সিকিউটিভ অর্ডারের থেকে এটা সেট আপ হয়েছিল। এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মেম্বার্স যারা অ্যাপয়েন্টেড হয়েছিলেন তারা গভর্নমেন্টের থেকেই অ্যাপয়েন্টেড হয়েছিলেন, এবং টেনিওর অফ দ্য মেম্বার অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান কোনো ফিক্স ছিল না। মানে কতদিন ধরে তারা টেনিওরে থাকবেন সেই টেনিওর কিন্তু ফিক্স ছিল না ফর মেম্বার্স অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান। এবারে প্ল্যানিং কমিশনের যে ফাংশনস যেটা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে, আমাদের দেশে যে কীভাবে কী ডেভেলপমেন্ট হবে, কীভাবে মানে আমরা এগোবো আর কি, সেইগুলোকে প্ল্যানিং করার জন্য কিন্তু প্ল্যানিং কমিশনের স্টার্টটা কিন্তু সেভাবে হয়েছিল, রাইট? এবং সেক্ষেত্রে শুরু থেকেই কিন্তু একটা মানে প্ল্যানিং কমিশন তৈরি করার একটা খুব গুরুত্বপূর্ণ একটা ছিল, যে একটা পরিকল্পনা ছিল। এবং প্ল্যানিং কমিশনের যে এক্ষেত্রে যে ভারতের আমাদের যে ন্যাশনাল যে রিসোর্সেসগুলো হচ্ছে, মেক অ্যান অ্যাসেসমেন্ট করা, এবং মেটেরিয়াল, ক্যাপিটাল, হিউম্যান রিসোর্স যেগুলো দেশের মধ্যে রয়েছে, তার মধ্যে কতজন টেকনিক্যাল পার্সন রচ্ছেন, এবং সেগুলোকে নিয়ে ইনভেস্টিগেট করা, মানে সেগুলো বোঝা যে কতটা আমাদের একটা প্ল্যান তৈরি করা, যে কীভাবে আমরা দেশে মানে যেহেতু আমরা মানে সবে স্বাধীনতা লাভ করেছি তখন, এবং স্বাধীনতা লাভ করার পরে পরে গিয়ে কিন্তু আমরা এইভাবে মানে প্ল্যানিং করেছি যে 1947 আমরা যেহেতু ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, 1947, রাইট? ইন্ডিপেন্ডেন্স তো সবে মাত্র 3 বছরই হয়েছে, এবং 3 বছর বাদে এবারে গভর্নমেন্টের একটা বড়সড় প্ল্যানিংয়ের ব্যাপার চলে আসছে, যে কীভাবে আমরা দেশকে আগিয়ে নিয়ে যাব। মানে আমাদের কতজন, মানে আমাদের কী কী মানে রয়েছে, যে আমাদের মিনারেলস রিসোর্সেস কী কী রয়েছে, এবং আমাদের মানে টেকনিক্যাল ম্যান পাওয়ার কতজন মানে কারিগরি শিক্ষার কতজন রয়েছে, মানে হিউম্যান রিসোর্সটা কীরকম আছে দেশের মধ্যে, সব কিছুকে কম্বাইন করে একটা প্ল্যান তৈরি করা, রাইট? একটা প্ল্যানিং তৈরি করা, যেভাবে আমরা এই প্ল্যানটা করে আমরা যাতে কিনা ফিউচারে এগোতে পারি। এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রথমেই যেটা হচ্ছিল, যেটা হচ্ছে ড্রাফট আউটলাইন অফ দ্য ভেরি ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হয়েছিল 1951, জুলাই 1951। জুলাই 1951-এ সেখানে কিন্তু প্রথম হচ্ছে গিয়ে ড্রাফট হয়েছিল যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। মানে বিভিন্ন 5 ইয়ার প্ল্যান করা হয়েছিল অনেক বছর অবধি, মানে 2010-এর পরে অবধি করা হয়েছিল। 5 ইয়ার প্ল্যানগুলো ছিল আর কি, যে এই 5 ইয়ার প্ল্যানগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের যে প্ল্যানিংটা ছিল, যে আমরা কীভাবে মানে আমরা 5 বছরে কী কী কাজ করব, কীরকম কী কী কাজ হবে, কী কী ডেভেলপমেন্ট হবে, সেটা প্রথম ড্রাফট আউটলাইন তৈরি হয়েছে জুলাই 1951-এ। এবং এই প্রপোজালটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ন্যাশনাল যে কমিশন হচ্ছেন, সেই কমিশনের থেকে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা হচ্ছে সেটা ক্রিয়েট করা হয়েছে। এবং সেক্ষেত্রে প্রপোজালটা অ্যাকসেপ্টেড হয়েছিল অ্যাকচুয়ালি, যে ডেটটা হচ্ছে 6th অগস্ট 1952-তে গিয়ে অ্যাকসেপ্টেড হয়। প্রপোজাল অ্যাকসেপ্টেড ডেট হচ্ছে 6th অগস্ট
1952-তে গিয়ে এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে। প্রপোজাল ফর 5-year প্ল্যান, যেটা ফার্স্ট 5-year প্ল্যানের যে প্রপোজালটাকে অ্যাকসেপ্টেড করা হচ্ছে। এবারে এই 5-year প্ল্যানগুলো দিয়েই কিন্তু আমাদের দেশের যে ন্যাশনাল যেটা ইকোনমিক প্ল্যানিং এবং প্ল্যানিং কমিশনের কাজ এটা, যে কী করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, কী করে কী প্ল্যানিং হবে, কীভাবে হবে। এবং এক্ষেত্রে কাউন্সিল মানে প্রাইম মিনিস্টার কাউন্সিলের মধ্যে থাকছেন, ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার্সরা থাকছেন, চিফ মিনিস্টার্স অফ অল স্টেটস থাকছেন এবং রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইউনিয়ন টেরিটরিজও থাকছে। যেহেতু প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে কিন্তু সকলেরই এখানে উপস্থিতি রয়েছে, মানে পিএম থেকে শুরু করে, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে, তারপর যে ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার্স, ইউসিএম লিখলাম আমি, ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার্সরা থাকছেন এবং তার সাথে সাথে হচ্ছে গিয়ে সব স্টেটের সিএমরা থাকছেন, সিএম অফ স্টেটস, এবং ইউটিতে যারা আছেন, যারা রিপ্রেজেন্টেটিভ অফ ইউটির রিপ্রেজেন্টেটিভরা, ইউনাইটেড টেরিটরিজের রিপ্রেজেন্টেটিভরাও থাকছে। আমরা জানি আমাদের যে মানে নাম্বার অফ স্টেটস রয়েছে অ্যাট প্রেজেন্ট, সেই নাম্বার অফ স্টেটসের সাথে সাথে নাম্বার অফ ইউনাইটেড টেরিটরিজও আমাদের দেশে রয়েছে। মানে ইউনিয়ন টেরিটরিজ এবং স্টেটস আমরা আমাদের স্ট্রাকচারের মধ্যে দুটোই রয়েছে। এবং রিসেন্টলি যেমন আমাদের আর্টিকেল 370 অ্যাব্রোগেট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু জেএনকে একটা ইউনিয়ন টেরিটরিতে আমরা করেছি নতুন, মানে সেক্ষেত্রে ইউনিয়ন টেরিটরি করে তারপরে এখন স্টেট হবে বা এরকম একটা ব্যাপার আছে, কিন্তু ইউনিয়ন টেরিটরি করা হয়েছিল শুরুতে। এবার সেক্ষেত্রে হচ্ছে অবজেক্টিভ, প্রথমে 3টে অবজেক্টিভ সেট আপ করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ওই প্ল্যানের মধ্যে যে অবজেক্টিভগুলো ছিল, কমন ইকোনমিক পলিসি, ভাইটাল, মানে সব কিছু যে আমাদের ব্যালেন্স হবে, র্যাপিড ডেভেলপমেন্ট অফ অল পার্ট অফ দ্য কান্ট্রি, মানে এগুলো সবই বেসিক যেগুলো আমরা বুঝতে পারি যে ডেভেলপমেন্ট রিলেটেড সব কিছু পয়েন্টস এর মধ্যে চলে এসেছিল, যে আমরা ডেভেলপমেন্টে কীভাবে কী করব সেই জিনিসগুলোকে এখানে চলে এসেছিলো। এর মধ্যে যেগুলো ডেটসগুলো থাকে ওগুলো খুবই ইম্পর্ট্যান্ট হয় এবং সেক্ষেত্রে মানে এই যে রিভিউ জিনিসটা সবসময় ন্যাশনাল প্ল্যানের টাইম টু টাইম রিভিউ হয়েছে, এটাকে সবসময় রিভিউ করা হয়েছে, খতিয়ে দেখা হয়েছে যে কোথায় কীভাবে মানে এগোনো হচ্ছে, কীভাবে কী ডেভেলপমেন্ট হচ্ছে, কী হচ্ছে। এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মেজার করা হচ্ছে অ্যাচিভমেন্ট অফ দ্য এম অ্যান্ড টার্গেট সেট অন ন্যাশনাল প্ল্যান, মানে যে টার্গেটগুলো কতটা কি অ্যাচিভ হচ্ছে না হচ্ছে সেগুলো রিভিউ করে এগুলোকে মানে দেখা হচ্ছে, রাইট। এবং সব থেকে যে আমি বললাম 2010-এর পরেও মানে আমাদের এটা লাস্ট মিটিং, মানে 5-year প্ল্যানটা লাস্ট শেষ হয়ে গেছে আর কি, সেটা হচ্ছে গিয়ে 57th হচ্ছিল, 57 মানে এটা মিটিং হয়েছে আর কি ন্যাশনাল যে ডেভেলপমেন্ট কাউন্সিলের, সেটা লাস্ট মিটিং, 57th মিটিং, লাস্ট মিটিং অফ এনডিসি। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের লাস্ট মিটিং হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে ডিসেম্বর 2012, ডিসেম্বর 2012, রাইট। তো এটা লাস্ট মিটিং হয়ে গেছে, তারপর থেকে মানে আর কিন্তু এবারে তারপরে নীতি আয়োগ চলে আসছে, মানে আর এই 5 years প্ল্যানটাকে রাখা হয়নি। এবার 5 years প্ল্যানের বদলে যেটা চলে এসছে সেটা হচ্ছে গিয়ে এই 57th লাস্ট মিটিংটা হয়ে যাওয়ার পরে যেটা গভর্নমেন্ট নিয়ে এসেছে সেটাকে বলা হচ্ছে নীতি আয়োগ, NITIAAYOG, নীতি আয়োগ, রাইট। নীতি আয়োগকে ফরমেশন করা হয়েছে এবং নীতি আয়োগের যেটা ফার্স্ট মিটিং হচ্ছে গিয়ে রিপ্লেস করছে প্ল্যানিং কমিশনকে। নীতি আয়োগ রিপ্লেসিং প্ল্যানিং কমিশন, রিপ্লেস করছে, আমি এটাই বললাম যে রিপ্লেস করছে প্ল্যানিং কমিশনকে, পিসি লিখছি। এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে নীতি আয়োগের ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এই যে NITI, এটা যে নীতি যে কথাটা বলা হচ্ছে, এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এক্ষেত্রে নীতি আয়োগের পথে ন্যাশনাল ইনস্টিটিউশন কথাটা রয়েছে, এখানে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এই কথাটা চলে এসেছে, মানে এটা রিপ্লেস করেছে আমাদের প্ল্যানিং কমিশনকে। এবং এক্ষেত্রে এটা একটা নতুন পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, রাইট। এটা কিন্তু একটা নিউ পলিসি থিঙ্ক ট্যাঙ্ক হয়ে যাচ্ছে, এটা কিন্তু রিপ্লেস করে দিয়েছে যেহেতু, সেটা এখন মানে হয়ে গেছে নিউ পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। নতুনভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে দেশের মানে ডেভেলপমেন্ট এবং সব কিছুর ব্যাপারে নতুন করে
চিন্তাভাবনা করা হচ্ছে। তাহলে এই ফার্স্ট স্লাইডটা হয়ে গেল। এবার ফার্স্ট স্লাইডের পরে আমরা একটা করে ফার্স্ট থেকে শুরু করে সেকেন্ড থেকে থার্ড এইভাবে মানে 5 ইয়ার প্ল্যানগুলোকে নিয়ে নেক্সট স্লাইডের মধ্যে আমরা শুরু করছি। তাহলে এই স্লাইডটা ক্লিয়ার করে দিচ্ছি আর কি। আচ্ছা, এবারে যে ফার্স্ট প্ল্যান যেটা হচ্ছে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেটা হচ্ছে, সেটা টেনিওরটা দিয়ে শুরু করছি সবার আগে। এখানে ফার্স্ট প্ল্যান লিখছি যে ফার্স্ট প্ল্যানের টেনিওরটা হয়ে যাচ্ছে 1951 থেকে 1956, 1951 থেকে 1956। এটা হচ্ছে কি ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের টেনিওর হচ্ছে। এবং এখানে যেটা হচ্ছে টার্গেট গ্রোথ কত ছিল, কত গ্রোথ আমাদের করানো হবে, টার্গেট গ্রোথ ছিল আমাদের অ্যাকচুয়ালি 2.1%। 2.1% হচ্ছে গিয়ে টার্গেট গ্রোথ। এবং সিমিলারলি আমাদের যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল গ্রোথ কত হয়েছিল, এসিটি গ্রোথ যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল গ্রোথ, এখানে গ্রোথ কথাটা দুবার লিখলাম না, অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল আমাদের 3.6%। টার্গেটের থেকে কিন্তু আমাদের বেশি গ্রোথ হয়েছিল। আমাদের শুরুতে যে টার্গেট গ্রোথটা ছিল তার থেকে অ্যাকচুয়াল গ্রোথ বেশি হয়েছিল, রাইট। এবং এটা বেস করা ছিল হ্যারোড ডোমার মডেলের ওপরে। ইট ওয়াজ বেসড অন হ্যারোড ডোমার মডেল, এর ওপর বেস করেছিল এটা। এবং এক্ষেত্রে হচ্ছে গিয়ে influx of refugees, severe food shortage and mounting inflation confronted the country at the onset of the first 5 year plan। মানে বুঝতেই পারা যাচ্ছে যে এই সময় রিফিউজিদের ইনফ্লাক্স প্রচুর মানে বেড়ে ছিল আর কি। তখন দেশ সবে স্বাধীন হয়েছে। ইনফ্লাক্স অফ রিফিউজি মানে আমরা দেশ ভাগ হওয়ার পরে মানে আমাদের যেটা সেটেলমেন্ট তখনও পুরোপুরি হয়নি, সেক্ষেত্রে মানে পপুলেশনটা বাড়ছেই এবং ক্রমশ বাড়তে থাকছে। এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সিভিয়ার ফুড শর্টেজ, সে কথাটাও এখানে লেখা দিচ্ছি। ফুডের যে একটা শর্টেজ হয়ে যাচ্ছে, যে আমাদের স্কারসিটি চলে আসছে ফুডের। এবং মাউন্টিং ইনফ্লেশন, এবং জিনিসপত্রের দাম সেভাবে বাড়ছে। কারণ যখন ইকোনমিতে এই জিনিসগুলো চ্যালেঞ্জগুলো আসে, ইনফ্লেশনটা কিন্তু চলে আসে। ইনফ্লেশন মানে হচ্ছে গিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার যে ব্যাপারটা, দ্রব্যমূল্য যে বৃদ্ধি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, সেটাকে কিন্তু ইনফ্লেশন বলা হচ্ছে। কারণ ইনফ্লেশন এগুলো হচ্ছে গিয়ে অনসেট ছিল। এবং এই প্ল্যানের বেসিক কিন্তু ফোকাস ছিল হচ্ছে গিয়ে এগ্রিকালচার। মানে এই ফার্স্ট প্ল্যান যেটা হচ্ছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের কিন্তু বেসিক ফোকাস ওয়াজ অন এগ্রিকালচার। কারণ তখন আমরা মানে একটা স্টার্টিংয়ে কিন্তু আমাদের দেশকে আমরা কৃষি প্রধান দেশ হিসেবেই মানে করেছিলাম। মানে আমাদের যিনি মানে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান করেছিলেন তখন কিন্তু এটাকে মানে আমরা যে কৃষি প্রধান দেশ হব বা আমাদের যে এগ্রিকালচারকেই প্রায়োরিটি দেওয়া হবে সেটাই মাথার মধ্যে ছিল। এবং সবার এর মধ্যে যেটা হয়েছে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, যেটা এটা ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটাও কিন্তু ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটা 1952-তে লঞ্চ হয়েছিল। 1952-তে কিন্তু লঞ্চ করা হয়েছিল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। এবং এটা কিন্তু সাকসেসফুল প্ল্যানটা মানে ছিল, প্ল্যানটা কিন্তু সাকসেসফুল ছিল। এবং কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামও লঞ্চ হয়েছিল 1952। কমিউনিটি ডেভেলপমেন্ট, রাইট, সিডি লিখে দিলাম আমি। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামও 1952-তে এই সময়তেই লঞ্চ হয়েছিল। তো এইটা মোটামুটি আমাদের ফার্স্ট প্ল্যানের মধ্যে চলে এলো। ফার্স্ট প্ল্যানটা এর মধ্যে দিয়ে আমরা কভার করে নিলাম যে ফার্স্ট প্ল্যানের মধ্যে কী মানে মেজর কী ছিল, কী মানে আমাদের মানে হয়েছে আর কি, সেইগুলো আমরা ফার্স্ট প্ল্যানের মধ্যে নিয়ে নিলাম। এবার অ্যাকচুয়ালি সেকেন্ড প্ল্যানের মধ্যে আমরা আসছি, রাইট। সেকেন্ড প্ল্যান, এখানে সেকেন্ড প্ল্যান দিয়ে স্টার্ট করছি। তো সেকেন্ড প্ল্যানের মধ্যে আমাদের যেটা গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে, টেনিওরটা সবার আগে চলে আসছে। এখানে 56 থেকে 61 হচ্ছে গিয়ে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। এবং এই মডেলটাও ছিল পিসি মহালনবিশ মডেল, রাইট। এই মডেলটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একজন ইকোনমিস্ট, খুব নাম করা একজন ইকোনমিস্ট ছিলেন, তো ওনার পিসি মহালনবিশের কিন্তু মানে এতে মডেলটা কিন্তু মানে পিসি মহালনবিশ মডেলের উপর বেস করেই ছিল। এই প্ল্যানটাকে এটাকে মানে এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে মানে তার সাথে সাথে এটাও বলা হয় নেহেরু মহালনবিশ প্ল্যান, রাইট।
এই প্ল্যানিং এইটাকে নেহেরু মহালানবিশ MHLNB আমি লিখলাম শর্টে প্ল্যানও বলা হতো, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে, রাইট, নেহেরু মহালানবিশ প্ল্যানও বলা হতো। এবং এক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে গিয়ে টার্গেট গ্রোথ কত ছিল, আমাদের এই সেকেন্ড প্ল্যানের যে টার্গেট গ্রোথ ছিল, টার্গেট গ্রোথ সেকেন্ড প্ল্যানে ছিল আমাদের টার্গেট গ্রোথ হচ্ছে গিয়ে টার্গেট গ্রোথ লিখলাম, টার্গেট গ্রোথ হচ্ছে 4.5%, 4.5% টার্গেট গ্রোথ ছিল। এবং আমাদের কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল কত, অ্যাকচুয়াল গ্রোথ এসিটি গ্রোথ হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল 4.3%, 4.3% আমাদের অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল, রাইট। এবং এটাও যেহেতু যে প্ল্যান ফোকাস ছিল র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রিজ, মডারেটলি সাকসেসফুল, মানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের শিফট হয়ে গেল ফোকাসটা, যে এবার আমরা কিন্তু র্যাপিড মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে ফোকাস করলো গভর্নমেন্ট, রাইট, যে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। এবারে আমরা শুধু কৃষির ওপরে বেস করে করব না, আমাদের কিন্তু এবারে কলকারখানা এবং আমাদের যে মানে ব্যবসা বাণিজ্য ভালো করার জন্য, এবং হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রি, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে হেভি এবং বেসিক দুটোকেই কিন্তু আমরা মানে ইন্ডাস্ট্রিগুলোকে কিন্তু আমাদের ফোকাসের মধ্যে চলে এসেছিল। এবং সেইভাবে কিন্তু এটা এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যেটা সেকেন্ড প্ল্যান কিন্তু মডারেটলি সাকসেসফুল, মানে খুব যে সাকসেসফুল বলা যায় তা নয়, মোটামুটিভাবে সাকসেসফুল হয়েছিল। তাহলে দুটো প্ল্যান আমরা কভার করলাম। ফার্স্ট প্ল্যান 1951 থেকে 1956, একবার রিভাইজ করে দিচ্ছি, হাল্লো দোমার মডেলের ওপরে বেস করে হচ্ছিল, এবং ইনফ্লাক্স অফ রিফিউজি, ফুডের ইনফ্লেশন, ফুডের শর্টেজ, ইনফ্লেশন, এগুলোই মেজর চ্যালেঞ্জেস ছিল। এবং সেই সময় এগ্রিকালচার ওয়াজ দ্য মেন ফোকাস, এবং টার্গেট গ্রোথ 2.1% ছিল, এবং অ্যাকচুয়াল গ্রোথ 3.6% ছিল। এবং ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট 1952-তে কিন্তু ইমপ্লিমেন্টেড হয়েছিল ডিউরিং দ্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। এবং সেকেন্ড 5 ইয়ার প্ল্যান 1956 থেকে 1961, 56 থেকে 61 হচ্ছে কি সেকেন্ড প্ল্যানের টেনিওরটা হচ্ছে, এখানে কিন্তু টার্গেট গ্রোথ ছিল 4.5%, এবং অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল 4.3%, মানে আগে যেরকম আমাদের গ্রোথটা কিন্তু টার্গেটের থেকে অ্যাকচুয়াল গ্রোথ বেশি হয়েছিল, এবার টার্গেট গ্রোথের থেকে অ্যাকচুয়াল গ্রোথ সামান্য কম ছিল। এবং এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে বলা হতো পিসি মহলানবিশ মানে মডেলের উপরে ছিল, এবং এটাকে বলা হতো নেহেরু মহলানবিশ প্ল্যানও বলা হতো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। এবং এখানে আমাদের ফোকাসটা শিফট হয়ে গেল, এগ্রিকালচার থেকে শিফট করে চলে এলো র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে কলকারখানা তৈরি করা, হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রিজ এর মধ্যে চলে এলো। এবারে এই স্লাইডটার মধ্যে যদি 5 ইয়ার প্ল্যানটা পুরোপুরি কভার করতে যাই আমরা, তাহলে অনেকটা লম্বা ভিডিও হবে, তো সেখানে থার্ড 5 ইয়ার প্ল্যানটা এখানে করছি, আর ফোর্থ আর ফিফথটা নিয়ে আমরা একটা নেক্সট ভিডিও করবো, এবং সেক্ষেত্রে আরও ডিটেলিংয়ে এই ফোর্থ অ্যান্ড ফিফথ 5 ইয়ার প্ল্যানটা ওর মধ্যে নিয়ে আসবো। তাহলে থার্ড প্ল্যানটা এখানে লিখে দিচ্ছি, কারণ খুব বেশি বড় ভিডিও হলে সকলেরই একটু ধৈর্য কম লাগে, এবং অনেকেই অন দ্য গো থাকো, অনেক জায়গাতে যাতায়াত করার ব্যাপার থাকে, সেক্ষেত্রে হয়তো জিনিসটা মানে অতটাও ভালো লাগে না কন্টিনিউ সেভাবে থাকতে আর কি, এবং একটা মানে বোরিং ফিলিংও চলে আসতে পারে। 1961 থেকে 66-এর একটা থার্ড প্ল্যান রয়েছে, এবং এই থার্ড প্ল্যানের টেনিওরটা এখানে লিখে দিলাম 1961 থেকে 1966। টার্গেট গ্রোথ ছিল এখানে জি লিখছি টার্গেট গ্রোথ, শর্টে লিখছি টার্গেট গ্রোথ হচ্ছে 5.6%, 5.6% ইজ দ্য টার্গেট গ্রোথ। অ্যান্ড অ্যাকচুয়াল গ্রোথ হচ্ছে গিয়ে এজি হচ্ছে অ্যাকচুয়াল গ্রোথ, অ্যাকচুয়াল গ্রোথ হয়ে গেছে এখানে, টার্গেট হচ্ছে 5.6, অ্যাকচুয়াল হয়েছে 2.8, অনেকটাই কম হয়েছিল। এবং সেগুলোর জন্য কী কী ফ্যাক্টর কী কী ছিল সেটাও বলছি এর মধ্যে। তাহলে ইন্ডিয়ান ইকোনমি তখন একটা টেক অফ স্টেজের মধ্যে দিয়েছিল, এবং সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি, মানে তখন আমাদের এম হয়েছে যে সেলফ রিলায়েন্ট, মানে যখন এখনও যেটা আমরা মানে মোদিজির মানে এতে চলছে আর কি, যে আত্মনির্ভর ভারত, এবং সেই জায়গা থেকে তখনও আমরা সেলফ রিলায়েন্ট এবং সেলফ জেনারেটিং ইকোনমির দিকেই গভর্নমেন্টের ফোকাসটা এসেছিল আর কি, সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেটিং, রাইট। এবং সেই জায়গা থেকে মানে বেস্ট অন দ্য এক্সপিরিয়েন্স, এখানে আগের দুটোতে আমরা মানে প্ল্যানের মধ্যে এগ্রিকালচার প্রোডাকশন যেটা ছিল সেটাকে আমরা লিমিটিং ফ্যাক্টরের মধ্যে রেখেছিলাম। এগ্রিকালচারকে
এবারে টপ প্রায়োরিটি দেওয়া হচ্ছে আবার, যাতে কিনা এক্সপোর্ট এবং ইন্ডাস্ট্রিগুলোতে মানে বুম চলে আসে। মানে এগ্রিকালচারকে আবার কিন্তু টপ প্রায়োরিটির মধ্যে নেওয়া হচ্ছে ইন অর্ডার টু মানে বুস্ট দ্য এক্সপোর্ট। এবং এগ্রিকালচার সাথে সাথে হলে কিন্তু এই যে যত আমাদের এগ্রিকালচারের বেস্ট যে ইন্ডাস্ট্রিজগুলো আছে সেই ইন্ডাস্ট্রিজগুলোকেও কিন্তু সেইভাবে মানে ক্যাটার করতে পারবে, তাই না? মানে সেইভাবে কিন্তু ইন্ডাস্ট্রিকেও মানে যে র মেটেরিয়ালটা আসবে, যেটা আসবে সেটা কিন্তু এগ্রিকালচারের থেকে যেটা আমরা পাচ্ছি সেই জিনিসটা। কারণ আমাদের তো এগ্রিকালচার তো অলরেডি আমাদের আছেই, আমাদের তো চাষবাসের একটা তো প্রচুর মানে মানে গুরুত্বপূর্ণ একটা তো রয়েছে, সেই জায়গাটা তো আমাদের রয়েছে না, সেই জায়গাটা থেকে আমাদের এগ্রিকালচারের জিনিসটাকে সাথে নিয়ে যাতে এক্সপোর্টটাও বাড়ানো যায় এবং ইন্ডাস্ট্রিজের মধ্যে যাতে কিনা আমরা মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটাকেও সেভাবে করতে পারি, সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু করা হয়েছিল। এবং সেক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে যে এই প্ল্যানটা একটা কিন্তু এই প্ল্যানের মেজর যে মানে চ্যালেঞ্জ ছিল, যেটা আগেই বলেছিলাম যে এখানে যে টার্গেট গ্রোথ 5.6 এবং সেখান থেকে ডিপ হয়ে গেল অ্যাকচুয়াল গ্রোথ 2.8, রাইট, অনেকটাই কমে গেল। আমি জানি না স্লাইডে এটা কতটা ভিজিবল আসছে, টার্গেট গ্রোথ 5.6 থেকে 2.8 এই জিনিসটা হয়তো তলার দিকে লেখা হয়ে গেছে, তো একটু তলার দিকে আমি ফোকাস করে দিলাম। টার্গেট গ্রোথ ইজ 5.6 হয়েছে 2.8। তো এখানে যে মেজর পয়েন্টসগুলো যেগুলো মানে এর জন্য মানে মানে রিজন হচ্ছে আর কি, যে কারণে কমে গেছিলো আর কি টার্গেট গ্রোথ থেকে অ্যাকচুয়াল গ্রোথ, সেইগুলো কিন্তু এখানে হচ্ছে গিয়ে সেই সময় 1962-তে একটা চাইনিজ অ্যাগ্রেশন হয়েছিল, 1962 চায়না ওয়ার, চায়না, এবং তার সাথে সাথে হচ্ছে গিয়ে ইন্দো পাক ওয়ার 1965 PAK ওয়ার, পাকিস্তান ওয়ার, এবং তার সাথে সাথে হয়ে যাচ্ছে গিয়ে যে আমাদের একটা সিভিয়ার ড্রট 1965-66-এ, 65 অ্যান্ড 66-এ একটা সিভিয়ার ড্রট হয়েছিল, একটা খরা হয়েছিল, বন্যা হয়েছিল, এই বন্যা বলছি, এটা একটা খরা, যেটাতে আমাদের যে ড্রট বলতে যেটা আমরা বুঝি যে খরা মানে বৃষ্টি না হওয়া, খরা হয়ে যাওয়া, সেই রকম জায়গা থেকে কিন্তু আমাদের মানে এই চ্যালেঞ্জগুলো মেনলি মানে 1962-তে চায়না ওয়ার হয়েছে, 1965-এ পাকিস্তান ওয়ার হয়েছে, এবং 65 এবং 66-এ ড্রট হয়ে গেছে, মানে একটা খরার পরিস্থিতি, খরা হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এই থার্ড ইয়ার প্ল্যানের আমাদের এই সাকসেসটা অনেকটাই কম হয়ে গেছে এবং 5.6-এর জায়গা থেকে ডিপ করে 2.8-এ চলে এসেছে। তো এবারে মানে এরপরে যে জিনিসটা নিয়ে আমরা আসবো যে মানে 1966 থেকে 69 যেটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মানে একটা হলিডে থাকছে, প্ল্যান হলিডে হয়ে যাচ্ছে, বিকজ ওই টাইমে একটা মানে ডিস্ট্রেস ছিল, মানে নতুন এগ্রিকালচারের স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট হয়েছিল ঠিকই, কিন্তু 66 থেকে 69 যেহেতু মানে এই যে এত যুদ্ধ, এত যে দুটো যুদ্ধ এবং ড্রট, এই যে খরা পরিস্থিতি, এই পরিস্থিতিগুলোকে সামলে উঠতে এবং সেই পরিস্থিতিগুলো থেকে মানে রিকভার করার জন্য তখন অটোমেটিক্যালি দেশে যেটা হয় একটা আনস্টেবল সিচুয়েশন হয়ে যায়। এবং ইকোনমিক্সের ক্ষেত্রে এগুলো আমাদের সকলকেই মাথায় রাখতে হবে যে যুদ্ধ কিন্তু কখনোই কাম্য নয়, এবং যুদ্ধ বিগ্রহ এই জিনিসগুলো হলে কিন্তু ইকোনমিতে খুব বড় একটা ক্ষতি হয়ে যায় এবং খুব বড় একটা লস হয়ে যায়, এবং সেই জায়গা থেকে ইকোনমি পুরোপুরি হ্যাম্পার করে, ইকোনমি পুরোপুরি সাফার করে। সেই সাফার করা, হ্যাম্পার করার ক্ষেত্রে থেকেই যে 66-69-এ এটা একটা প্ল্যান হলিডের মধ্যে চলে আসে, এবং তারপরে ইভেনচুয়ালি 69 থেকে 74 যেটা হয় সেটাতে ফোর্থ প্ল্যান আসে, এবং তারপরে আবার মানে নেক্সট প্ল্যানগুলো সেইভাবে ফিফথ মানে প্ল্যান, সেই প্ল্যানগুলো আস্তে আস্তে আমরা পরে এতে চলে আসবো আর কি, যে আমাদের যে ফিফথ প্ল্যান, তারপর রোলিং প্ল্যান, সেভেন্থ প্ল্যান, অ্যানুয়াল প্ল্যান, 8th প্ল্যান, 9th প্ল্যান, এই করে করে আমাদের একেবারে 12 মানে যতটা আমরা লাস্ট এই যে 2012 অবধি যে প্ল্যান আমরা করেছি, 2012 অবধি মানে হচ্ছে কি 12th 5-year প্ল্যান অবধি হয়ে গেছে আর কি টোটাল। যে 12th 5-year প্ল্যান অবধি যে প্ল্যানটা হয়েছিল সেই প্ল্যানটা অবধি আমরা নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ মানে যতটা আমরা এই স্লাইডের মধ্যে করলাম, এবারে নেক্সট স্লাইডে সেইভাবে আবার স্লাইড বাই স্লাইড আমরা এইভাবে করবো। তাহলে সবাই ডেফিনেটলি এই ভিডিওটাকে হেল্পফুল মনে হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং আরও মানে কন্টেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। এই ক্লাসটা কন্টিনিউ করাবো, এই ক্লাসটাকেও নেক্সট ক্লাসের মধ্যে যতটা সম্ভব কমপ্লিট করা, বা দুটো ক্লাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করে কমপ্লিট করে ফেলা হবে। এবং ডেফিনেটলি সবাই যারা ভিডিওটা দেখছো, যে কজন ভিউয়ার হচ্ছো বা যতজনকে মনে হচ্ছে হেল্পফুল হবে, কারণ কন্টেন্টগুলো খুবই কিন্তু স্পেসিফিক্যালি এক্সাম ওরিয়েন্টেড, এবং ডেটসগুলো এই যে
প্রতি কটা ডেটসের স্লাইডে রয়েছে, স্লাইডটার একটা মানে ফটো রাখলেও বা একটা স্ক্রিনশট রাখলেও কিন্তু হয়তো হ্যান্ডরাইটিংয়ের ক্ষেত্রে কিছুটা সুবিধা হতে পারে, কিন্তু এই স্লাইডগুলোকে কিন্তু ভালোভাবে ডেটসগুলোকে মাথায় রাখলে কিন্তু ডেফিনেটলি প্রচুর হেল্পফুল হবে এবং প্রচুর মানে এইগুলো থেকে কোয়েশ্চেন্স প্রচুর আসে। এবং শুধু কোয়েশ্চেন্স বলে নয়, এগুলো নিজের মানে নলেজ এবং নিজের যে একটা যে নিজের কনফিডেন্স বা নিজের একটা যে কোনো ইন্টারভিউতে বা যে কোনো জায়গাতে অ্যাজ এ মানে ইন্ডিয়ার সিটিজেন হয়ে আমাদের কিন্তু এগুলো জানা হচ্ছে গিয়ে আমাদের বেসিক মানে এর মধ্যে চলে আসে। আমাদের মানে হিস্ট্রি জানা বা নিজের দেশের ইকোনমির ব্যাপারটা জানতে গেলেও ইকোনমিক যে আমাদের যে সিচুয়েশান ছিল কীভাবে আজকে আমরা এই প্রেজেন্ট সিচুয়েশানের মধ্যে এসেছি, তো এগুলো কিন্তু যারা 5 ইয়ার প্ল্যান স্টাডি করবে এবং যাদের কাছে 5 ইয়ার প্ল্যানের ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার হবে তারাই বুঝতে পারবে। মানে আজকের দিনে শুধু আমরা যদি ভাবি যে ইকোনমি অনেক খারাপ আছে বা আমরা অনেকভাবে মানে আমাদের ইকোনমি মানে খুব যারা ফার্স্ট যে মানে আমরা যদি কোনোভাবে সেগ্রিগেট করি আর কি, যেগুলো ডেভেলপ নেশন হচ্ছে একেবারে অনেক বছর ধরে আমরা যেগুলোকে মানে প্রচুর ডেভেলপ নেশন হিসেবে জানি, ইন্ডিয়াও এখন ডেভেলপ নেশনের দিকে এগোচ্ছে, ডেভেলপিং নেশন হয়ে আমরা ডেভেলপ নেশন দিকে যাচ্ছি। কিন্তু যেগুলোতে বলে যে ইকোনমি খুব ভালো যে দেশগুলোতে, যেমন ইউএস, ইউকে, কানাডা, এইসব জায়গাতে যে মানে অস্ট্রেলিয়া, নট লাইক স্পেসিফিক্যালি মানে এই যে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো আছে সেখানে যে ইকোনমিক যে ভালো কন্ডিশন আছে, তো আমরা সেই জায়গাটাতে হয়তো অ্যাচিভ করতে পারছি না কেন, বা আমাদের ইকোনমি এখনও বুস্ট হচ্ছে না কেন, বা সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথা রাখতে হবে যে এইভাবে আমরা এই চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে এসেছি এবং এই একটা টাইমে কতগুলো চ্যালেঞ্জ আমরা দেখলাম যে থার্ড প্ল্যানের মধ্যে আমাদের দুটো যুদ্ধ হচ্ছে, চায়না অ্যাগ্রেশন হচ্ছে এবং 62-তে ইন্ডো পাক ওয়ার হচ্ছে 65, এবং তারপরেও কিন্তু আমাদের যুদ্ধ হয়েছে, পরবর্তীকালে কার্গিল ওয়ারও হয়েছে এবং সেটা অন্যান্য দেশেরাও এর মধ্যে দিয়ে গেছে। কিন্তু আমাদের দেশে যে পপুলেশন রয়েছে এবং তার সাথে যে রিফিউজির প্রবলেমটাও প্রথমে বলা হলো, ইনফ্লাক্স অফ রিফিউজি আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে এটা সবথেকে বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এবং সেই রিফিউজি প্রবলেমটা কিন্তু এটা পরবর্তী প্ল্যানে হয়তো সেভাবে ডিনোটেড নেই, কিন্তু সেটা কিন্তু যেহেতু মানে আবার পরে মানে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্সের ব্যাপার এসছে সব জায়গা থেকে, মানে কিন্তু এই ইনফ্লাক্স অফ রিফিউজিস প্রবলেমটাও ছিল এবং সেইগুলোকে কিন্তু অনেক কাউন্টার করে দেশের এই ইকোনমিক একটা স্টেবিলিটি আজকে এই জায়গাটা কিন্তু এসেছে মানে পৌঁছিয়েছে। তাহলে আমরা নেক্সট ক্লাসের মধ্যে আরও ডিটেলসে সবাই মানে করব। তো হোপফুলি সবার ভিডিওটা ভালো লাগছে এবং এই ভিডিওগুলোকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মানে অবশ্যই করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। এভরিবডি টেক কেয়ার, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, থ্যাংক ইউ।